ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমার ক্লাস 7-এর যে এক্সারসাইজের কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেরি না করে দেখে নিই। প্রথমে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথমেরটা আছে ড্যাশ দিয়ে তারপরে ব্যবহার করে বাংলায় সুলতানি এবং মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো কি দিয়ে? টালি এবং ইট দিয়ে। তারপরে কবিরের দুই পন্থীর কবিতাগুলিকে বলা হতো কি? দোহা। সুফিরা গুরুকে কি মনে করত? পীর। তারপরটা হবে নবদ্বীপ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র। তারপরটা মীরাবাই ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা। তারপরটা হবে দিন ইলাহির বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট এবং তার অভিজাতের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক। তারপরটা শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলা হতো? পিয়েত্রাদুরা। তারপরটা মহাভারতের ফার্সি অনুবাদের নাম হচ্ছে রজমনামা। তারপরটা আব্দুস সামাদ পরিচিত ছিলেন শিরিন কলম নামে। তারপরটা হচ্ছে জৌনপুরী রাগ তৈরি করেছিলেন কে? হোসেন শাহ শর্কী। তারপরটা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধর বসু। তারপরটা হচ্ছে পারসিক চক্র কাজে লাগানো হতো কিসে? জল তোলার জন্য। তারপরটা দেখো, বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি তোমার মিল খাচ্ছে সেটা উত্তর। প্রথমটা হচ্ছে নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো। উত্তরটা হবে কি? কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো বলে। তারপরটা চৈতন্য বাংলা ভাষাকে ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। কেন না সেকালের বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তারপরটা হচ্ছে চিস্তি সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না, কারণ তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়। তারপরটা হচ্ছে আকবর দিন ইলাহি প্রবর্তন করেন, কারণ তিনি অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন। তারপরটা মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন, কারণ দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো। পরেরটা জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় ছবির প্রভাব মুঘল চিত্রশিল্পে পড়েছিল, কারণ এই সময় ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করেছিল। তারপরটা মধ্যযুগে মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ ছিলেন প্রধান চরিত্র, কারণ এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। পরেরটা ভারতে প্রাচীনকালে তালপাতার ওপরে লেখা হতো, কারণ সেই আমলে কাগজের ব্যবহার জানা ছিল না, তাই এই উত্তরটা ঠিক আছে। এরপর আমরা যে শর্ট কোশ্চেন কিছু যে তোমার ওই 2 নম্বরের বা 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে, কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথমটা আছে দেখো, সুলতানি ও মুঘল যুগে নদীর ধারে শিল্প গড়ে উঠেছিল কেন? ঠিক আছে, এটা আমরা দিতে পারি। সুলতানি ও মুঘল যুগে ভারতের বিভিন্ন জায়গায় তুলনায় বড় বড় শিল্প গড়ে উঠেছিল। এই বড় শিল্পগুলি বেশিরভাগ ক্ষেত্রে নদীর তীরে গড়ে উঠেছিল। নদীর ধারে শিল্প গড়ে ওঠার কারণ একটা হতে পারে আমদানির সুবিধা, দ্বিতীয়টা রপ্তানির সুবিধা। শেষ অংশটা এখান থেকে দেবো আমরা। তারপরটা সুলতানি ও মুঘল যুগে জনপ্রিয় খেলা কি ছিল? বিভিন্ন খেলায় তারা অংশগ্রহণ করতো, কিন্তু সেইগুলোর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় ছিল কুস্তি। আর কুস্তির ব্যাপারে সাধারণ মানুষ, অভিজাত, এমনকি সাধু সন্তরাও উৎসাহী ছিলেন। তাছাড়াও এর অন্যান্য খেলাও ছিল। ভক্তিবাদের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এতগুলো দেওয়া আছে, তোমরা লিখতে পারো। এগুলো বইতেও আছে, তোমরা সেখান থেকেও করতে পারো। তারপরে টিকা হিসাবে আসে গুরু নানক বিখ্যাত কেন, পরটা আছে মীরাবাই বিখ্যাত কেন, কবির কেন বিখ্যাত, এগুলো তোমার টেক্সট বই থেকেও পেয়ে যাবে। তারপরে দেখো, সুফিবাদ বলতে কি বোঝায়? মধ্যযুগে এক শ্রেণীর মুসলমান প্রচলিত ধর্মীয় নিয়মের বাইরে সহজ সরলভাবে আল্লাহর আরাধনার কথা প্রচার করা হয়। এই মতবাদকে সুফিবাদ বলা হতো।
খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের মাঝামাঝি সময়ে ভারতে সুফিবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। ভারতের সুফিবাদীদের মধ্যে চিস্তি ও সোহাবর্তী সম্প্রদায় বেশি জনপ্রিয় ছিল। সুফিবাদের বৈশিষ্ট্য হলো, এক, আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা, দ্বিতীয়ত পবিত্র জীবনযাপন করা প্রভৃতি। তারপরে দেখো, সুফিবাদে বাসরা ও বেসরা বলতে কি বোঝায়? না হচ্ছে বাসরা কাদের? সুফিবাদদের মধ্যে যারা ইসলামের আইন মেনে চলতেন তাদেরকে বলা হতো বাসরা, আর বেসরা সুফিবাদের মধ্যে ইসলামের আইন যারা মেনে চলতেন না তাদের বলা হতো বেসরা। তারপরটা দেখো, নাম কীর্তন ও নগর কীর্তন বলতে কি বোঝায়? শ্রী চৈতন্যের আগে বাংলার কীর্তন গান ছিল। শ্রী চৈতন্য এই কীর্তন গানকে ভক্তিবাদী আন্দোলনে প্রচারে জনসংযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। শ্রী চৈতন্য দুরকম কীর্তন সংগঠিত করেছিলেন, এক নাম কীর্তন ও নগর কীর্তন। নাম কীর্তন কি না, যে কীর্তন ঘরে বসে গাওয়া হয় তাকে নাম কীর্তন বলা হতো, আর নগর কীর্তন যে কীর্তন নগরে শোভাযাত্রা করে ঘুরে ঘুরে গাওয়া হতো তাকে নগর কীর্তন বলা হতো। তারপরে চাহারবাগ বলতে কি বোঝায়? আগের দিন আমি বলেছিলাম এটা, যে চাহারবাগ বলতে বোঝায় 4 ভাগে ভাগ করা সাজানো বাগান। মুঘল সম্রাট বাবরের বাগানের ভীষণ শখ ছিল। তিনি পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিলেন যখন 1526 খ্রিস্টাব্দে, তখন ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা তারপর থেকে হয়েছিল। মুঘল সম্রাটগণ প্রাসাদ দুর্গ বানানোর পাশাপাশি বাগানও তৈরি করতেন। মুঘল আমলে 4 ভাগে ভাগ করা এরকম সাজানো বাগান তৈরি করা হতো, একে চাহারবাগ বলা হতো। তারপরে পেত্রাদুরা কি? মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে স্থাপত্য শিল্পের এক নতুন শিল্পরীতি তোমার চল দেখা দিয়েছিল। এই সময় শ্বেত মার্বেল পাথরের গায়ে রত্ন বসিয়ে কারুকার্য করার মানে চল শুরু হয়েছিল। এই শিল্পরীতিকে পেত্রাদুরা বলা হতো। আর এর নিদর্শন আমরা আগ্রায় ইতিমাদুল্লাহর সমাধিসৌধে দেখতে পাই। জোড় বাংলা কি? জোড় বাংলা হলো বাংলার এক ধরনের স্থাপত্য রীতি। সুলতানি ও মুঘল যুগে বাংলার স্থাপত্য রীতির একটি বৈশিষ্ট্য হলো ইমারতে ইটের ব্যবহার। এই সময় বাংলার মন্দিরগুলি তোমার বাড়ির মতোই ঢালু করে বানানো হতো। এই বিশেষ নির্মাণ পদ্ধতিকে বলা হতো বাংলা। আর এরকম দুটি কাঠামো পাশাপাশি জুড়ে বাংলায় যে মন্দির নির্মিত হতো তাকে বলা হতো জোড় বাংলা। তারপরটা হচ্ছে ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়? না মধ্যযুগে ভারতে যখন ছাপাখানা প্রচলন হয়নি তখন বইপত্র, সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো। সেকালে সুন্দর হাতের লেখা শিল্পের খুব চর্চা ছিল। একে ইংরেজিতে ক্যালিগ্রাফি এবং বাংলায় কি বলা হতো? হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি শিল্প। মিনিয়েচার কি? মিনিয়েচার একটি শব্দ যেটা ইংরেজি থেকে এসেছে। একে বাংলায় অনুচিত্র বলা হয়। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তনের ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। তারপরে আছে তসবির বলতে কি বোঝায়? না কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকার রীতিকে তসবির বলা হয়। মুঘল সম্রাট আকবর তসবির আঁকার ব্যাপারে আগ্রহী ছিলেন, আর তার আমলে বহু চিত্রকর তসবির এঁকে খ্যাতি অর্জন করেছিলেন। সম্রাট আকবর চিত্রের শিল্পগুণ বিচার করে পুরস্কার দিতেন। আকবরের আমলে বিখ্যাত চিত্রশিল্পীগণ ছিলেন তোমার মীর সৈয়দ আলী, খ্বাজা আব্দুস সামাদ, দসবন্দ, বসওয়ান প্রমুখ। আজকে আমি এই পর্যন্ত রাখলাম, পরের দিন বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে যে পর্যন্ত করালাম তোমরা সেগুলো ভালো করে মুখস্থ করবে। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো।